হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো সদ্য মুক্তিপ্রাপ্ত ভীষণই থ্রিলিং মিস্ট্রি ওয়েব সিরিজ শ্বেতকালী। প্রথমেই পরিচয় পর্ব সেরে নেওয়া যাক শ্বেতকালী সিরিজের চরিত্রদের সাথে, কারণ প্রথমে সম্পর্কগুলো একটু বুঝে না নিলে কে কার কে হয় সেটা বুঝতে খানিক অসুবিধা হতে পারে। চ্যাটার্জি বাড়ির 3 ছেলে। বড় ভাই কলকাতার জুয়েলারি আইকন মোহিতোষ চ্যাটার্জি, মেঝো ভাই পরিতোষ আর ছোট ভাই প্রিয়তোষ। ইনি মোহিতোষের স্ত্রী এবং ইনি মনুতোষের স্ত্রী তনিমা। ইনি হলেন সুপ্রিয় মুখার্জি আর ইনি সুপ্রিয় মুখার্জির স্ত্রী মধুমিতা। প্রিয়তোষ, তনিমা, সুপ্রিয় এবং মধুমিতা সবাই একসাথে একই কলেজে পড়ত। প্রিয়তোষ বিয়ে করেনি। মনুতোষের ছেলে পলাশের সাথে সুপ্রিয়র মেয়ে উর্ভির এঙ্গেজমেন্ট উপলক্ষে তাদের সবারই খাড়াপানি গ্রামের রাজবাড়িতে আসা। মোহিতোষ চ্যাটার্জির একমাত্র ছেলের নাম অরুণ। অরুণ পেশায় একজন ইঞ্জিনিয়ার। বাবার পারিবারিক ব্যবসায় অরুণের কোনো ইন্টারেস্ট নেই, এমনকি অরুণের সাথে তার বাবার খুব একটা সদ্ভাবও নেই। অরুণ কলকাতা থেকে বেশ খানিকটা দূরে খাড়াপানি গ্রামের এই রাজবাড়িটা কিনেছে এটাকে ভেঙে হোটেল বানানোর প্রজেক্ট করার জন্য। অরুণের সূত্রেই সবার এই খাড়াপানি গ্রামের রাজবাড়ির সন্ধান পাওয়া। মনুতোষের বড় ছেলে শিমুল আর ছোট ছেলে পলাশ। শিমুল বেশিরভাগ সময় ড্রিঙ্ক করে থাকে। শিমুলের স্ত্রীর নাম অ্যানি। অ্যানি একজন খ্রিস্টান মেয়ে। তার পেশা হলো সিরিয়ালে অভিনয় করা। ওদের একটি ছেলে আছে যার নাম বনি। পলাশ তাদের পারিবারিক গয়নার ব্যবসা দেখাশোনা করে। পলাশের সাথে এঙ্গেজমেন্ট হবে সুপ্রিয়র মেয়ে উর্ভির। উর্ভি পেশায় একজন ডাক্তার। উর্ভির এই মিষ্টি ছেলের নাম হলো গোগল। উর্ভি গোগলকে ভীষণ ভালোবাসে। পলাশ বেশি জাঁকজমক হইচই পছন্দ করে না বলে তার এঙ্গেজমেন্টটা সে এরকম ফাঁকা একটা জায়গায় করতে চেয়েছিল। কিন্তু এখানে আসার পর ওরা জানতে পারে যে এই রাজবাড়ির ইলেকট্রিকের কিছু কাজ এখনো শেষ হয়নি, তাই দোতলায় আলো থাকলেও নিচের তলায় কোনো আলো নেই। ইলেকট্রিকের কন্ট্রাক্ট নেওয়া ছেলেটির নাম বাবলু। বাবলুই অরুণের কাছে এই রাজবাড়ির ব্রোকারি করেছিল। বাবলু এই রাজবাড়ির ইলেকট্রিকের কাজ করার জন্য বাকি যে ছেলেদের নিয়ে এসেছিল তারা মাটি খুঁড়তে গিয়ে একটা দাঁত খুঁজে পায়। সেটা থেকে তারা বলে তারা আগেই বলেছিল যে তারা এই রাজবাড়িতে কাজ করতে চায় না, কারণ এখানে ভূত আছে। আর এই দাঁতটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো মানুষের দাঁত নয়। ওরা কিছুতেই এই রাজবাড়িতে কাজ করতে রাজি হয় না, কিন্তু বাবলু ওদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়ির ইলেকট্রিকের কাজ করতে রাজি করিয়ে নেয়। চ্যাটার্জি ফ্যামিলির এই রাজবাড়িতে আসা নিয়ে গ্রামের সবাইও আলোচনা শুরু করে। গ্রামের সবাই জানে যে এই রাজবাড়িতে ভূত আছে। তা সত্ত্বেও ওরা অতজন মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে কেন এই রাজবাড়িতে এলো সেই নিয়ে গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ে। তারা বলে রাজবাড়ি খোলার সিদ্ধান্তটাই ভুল হয়েছে। এখানে আসার সময় অরুণ বনিকে একটা ইনস্ট্যান্ট ক্যামেরা গিফট করেছিল, যেটাতে ফটো তোলার সাথে সাথেই নেগেটিভ প্রিন্ট বেরিয়ে আসে। বনি সেটা দিয়ে ছবি তুলতে বেরোয়, আর আমরা দেখি বনির ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। রাতের দিকে যখন সবাই সবার ঘরে ছিল তখন হঠাৎই প্রচণ্ড একটা শব্দে সবাই চমকে ওঠে। সবাই দৌড়ে নিচে গিয়ে দেখে যে রাজবাড়ির নিচের তলার একপাশের দেওয়ালটা ভেঙে পড়েছে। রাজবাড়ির দায়িত্বে থাকা একটি ছেলে কাশি ওদেরকে বলে যে এই দেওয়ালটা কিছুটা ফাঁপা ছিল, তাই হয়তো ভেঙে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পরই আবার কিছুটা দেওয়াল ধসে পড়ে, আর তখনই দেওয়ালের পেছনে কিছু একটা দেখতে পায় ওরা কাশিকে বলে বাকি দেওয়ালটা ভেঙে ফেলতে। বাকি দেওয়ালটা ভাঙতে শুরু করলেই দেওয়ালের পেছনে দেখা যায় একটা শ্বেতকালী মায়ের মূর্তি। দেওয়ালের পেছনে এরকম শ্বেতকালী মায়ের মূর্তি দেখে ওরা খুব অবাক হয়ে যায়। এই ঘটনাতে গ্রামে একেবারে হুলস্থুল পড়ে যায়। গ্রামের পঞ্চায়েত প্রধান বাবলুকে এই গ্রামের পুরোহিতের ছেলে হওয়া সত্ত্বেও রাজবাড়ির ব্রোকারি করার জন্য বেশ বকাঝকা করেন। অরুণকেও 5টা কথা শুনিয়ে দেন ভালো করে বাড়িটা চারদিক না দেখেই হোটেল বানানোর প্ল্যান করার জন্য। পঞ্চায়েত প্রধান আর পুরোহিত মশাই বলেন মায়ের আবির্ভাব যখন হয়েছে তখন পুজো তো করতেই হবে, না হলে মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাবে। গ্রামের লোকেরাও পুজো দিতে চায়, কারণ এর আগেও মায়ের কোপে গ্রামে মহামারী লেগেছিল। চ্যাটার্জি বাড়ির মধ্যে 2টো দল ভাগ হয়ে যায়, কেউ কেউ এই পুজোর পক্ষে তো কেউ এর বিপক্ষে। প্রিয়তোষ বলে শ্বেতকালী আবার হয় নাকি যে তার পুজো হবে? পুরোহিত মশাই বলেন যে শ্বেতকালী হয়। বহু বছর আগে এক যোগী এই গ্রামের জমিদারকে শ্বেতকালী পুজো শিখিয়েছিল। উত্তরে এক ভয়ানক মহামারীতে তখন প্রচুর লোক মারা যায়। তখন এই শ্বেতকালীর প্রতিষ্ঠা করে একদল আদিবাসী। তারা বিশ্বাস করত যে এই দেবী অসুস্থ, তাই তিনি ওনার সেবার জন্য ভক্তদের নিজের কাছে নিয়ে যাচ্ছেন। সেই ধারণা থেকেই তারা রক্তশূন্য শ্বেতকালী মায়ের প্রতিষ্ঠা করে এবং সেই পুজোতে শুরু হয় নরবলি।
আদিবাসীরা বিশ্বাস করত যাদের বলি দেওয়া হচ্ছে তারা মায়ের কাছে গিয়ে মায়ের সেবা করবে, আর তাদের রক্তেই নিরেট কালো হয়ে উঠবে শ্বেতকালী মা। যে প্রাচীন আদিবাসী গোষ্ঠী এই পুজো শুরু করেছিল তাদের এখন আর কোনো অস্তিত্ব নেই। প্রিয়তোষ বলে, তাহলে তো মিটেই গেল, এই পুজোর তো কোনো মানেই নেই, কারণ যারা এই পুজো শুরু করেছিল তাদের এখন কোনো অস্তিত্ব নেই, আর এই গ্রামে তো কখনো এই পুজো হয়নি, তাহলে আমরা কেন পুজো করব? পুরোহিত মশাই বলেন, এই গ্রামেও শ্বেতকালী পুজো হতো, এই রাজবাড়িতেই হতো। এই গ্রামের শেষ জমিদার নরেন্দ্র প্রতাপ একবার অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তিনি যোগীর কাছ থেকে শেখা শ্বেতকালী মায়ের পুজো শুরু করেন, আর সেই পুজোতে দেওয়া হতো নরবলি। কিন্তু যখন গ্রামের লোক জানতে পারে যে নরেন্দ্র প্রতাপ জোর করে গ্রামের লোকদের তুলে এনে তাদের বলি দিচ্ছে, তারা তখন রাজবাড়িতে এসে হামলা করে। সেই কারণে শ্বেতকালী পুজো বন্ধ হয়ে যায়। আর এই পুজো বন্ধ হওয়ার 7 দিনের মধ্যেই গ্রামে মহামারী লাগে। মানুষ, জন্তু, এমনকি ফসল অবধি বাঁচানো যায়নি। সেই থেকেই এই গ্রামের নাম হয় খারাপানি। পঞ্চায়েত প্রধান বলেন যে ওনারা জানতেন শ্বেতকালী মা গঙ্গায় আছেন, কিন্তু ওনারা যদি একবারও এটা জানতেন যে ওনাদের মা এই রাজবাড়িতেই আছেন, তাহলে তারা কিছুতেই এই রাজবাড়ি বিক্রি হতে দিতেন না। অরুণ বলে যে কালকেই ওরা এই শ্বেতকালী গঙ্গায় ভাসান দিয়ে দেবে, কিন্তু পুরোহিত মশাই বলেন কাল পূর্ণিমা, আগে পূর্ণিমার দিন থেকে শুরু করে পরপর 3 দিন মায়ের পুজো হবে, বলি হবে, তারপর গঙ্গায় ভাসান হবে। পুজো না করলেই গ্রামে মহামারী লাগবে, তার দায় নিশ্চয়ই চ্যাটার্জি পরিবার নেবে না। বাড়ির সবার মধ্যে এই পুজো নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। প্রিয়তোষ আর বাড়ির ছোটরা এই পুজো আর বলির বিপক্ষে, মহিতোষ, মনতোষ, সুপ্রিয় আর তাদের স্ত্রীরা এই পুজোর পক্ষে। উর্ভি বলে যে সে কিছুতেই বলি হতে দেবে না। চ্যাটার্জি ফ্যামিলি বলি হতে দেবে না শুনে পুরোহিত মশাই আবার ওদের বোঝান যে মায়ের পুজো বলি ছাড়া হয় না। মায়ের পুজোয় বলি না দিলে মা নিজে এসে তার বলি নিয়ে যাবেন। বলি না হলে চ্যাটার্জি পরিবারে বিপদ ঘনিয়ে আসবে। এসব শুনে তো বড়রা আরো ভয় পেয়ে যায়। কিন্তু অরুণ বলে, তবে তাই হোক, আপনি বলি ছাড়াই পুজোর ব্যবস্থা করুন। সেই পূর্ণিমার রাতে পুজো শুরু হয়। ঠাকুর দালানে উর্ভির কুকুর গোকুল ঘোরাঘুরি করছে দেখে ঠাকুর মশাইয়ের ছেলে বাবলু ওদের ওপর চোটপাট করে। বাবলু বলে যে ওরা তো পুজোর কোনো নিয়মই মানছে না, বলি হচ্ছে না, তার উপর ঠাকুর দালানে একটা কুকুর ঘোরাঘুরি করছে। উর্ভি ঠাকুর মশাইকে বলে, আপনি তো দেখছি আপনার ছেলেকে কিছুই শেখাতে পারেননি। কুকুরের দেবতা হলো স্বয়ং শিব, তারপরেও এই কথাটা কি করে উঠতে পারে? পুরোহিত মশাই তার ছেলেকে চুপ করতে বলেন। পুজো শুরু হয়। বাড়ির বড়রা তো খুবই খুশি এই পুজো হওয়াতে। সবাই বেশ মজা করেই কাটায় পুজোর সময়টা। অরুণের কাছে ওর প্রেমিকা মায়ার ফোন আসে। পলাশ, উর্ভি, শিমুল, প্রিয়তোষ সবাই অরুণের সাথে মায়াকে নিয়ে মজা করতে থাকে। আসলে মায়াকে এখনো বাড়ির কেউই দেখেনি। অরুণের মুখে শুধু মায়ার কথাই শুনেছে। রাতের দিকে অরুণ সিগারেট খেতে বারান্দায় এসে দাঁড়ায়, আর আমরা দেখি অরুণের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কিছু একটা মনে হওয়াতে অরুণ একটু ভয় পেয়ে পেছন ফিরে দেখে যে তার পেছনে কেউ নেই। এরপরেই আমরা একটা নুপুরের ছমছম শব্দ শুনতে পাই। ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই দেখে উর্ভির কুকুর গোগল মারা গেছে। সবাই তো ভীষণই শক্ট হয়ে যায় এই দৃশ্য দেখে। ওরা দেখে গোকুলের গলা আর জিভটা নৃশংসভাবে কেটে নেওয়া হয়েছে। ওরা আরও লক্ষ্য করে যে শ্বেতকালী মায়ের খাড়াতে লেগে আছে রক্ত। স্বাভাবিকভাবেই উর্ভি এই ঘটনায় ভীষণ ভেঙে পড়ে। ওরা পুলিশকে খবর দেয়। বাবলু সেখানে আসায় উর্ভি চিৎকার করে বলে বাবলুই নিশ্চয়ই গোকুলকে মেরেছে, কারণ আগের দিন ওই কুকুরকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিল। বাবলু বলে সে কেন এই সামান্য ব্যাপারে একটা নিরীহ কুকুরকে মারতে যাবে। পুরোহিত মশাই বলেন এটা অলৌকিক মৃত্যু। উনি আগেই বলেছিলেন যে মায়ের পুজোতে বলি না দিলে মা নিজে এসে বলি নিয়ে যান। সবাই খুব আতঙ্কিত হয়ে পড়ে এই কথা শুনে। আজকেই পলাশ আর উর্ভির এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই সেটা ক্যান্সেল হয়ে যায়। ওরা সবাই খুব ভেঙে পড়ে এই ঘটনায়। ওরা পুরোহিত মশাইকে বলে যে ওরা পুজোর সব খরচার মূল্য ধরে দেবে, কিন্তু পুজোর বাকি দিনগুলো ওদের পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। বাকি সবাইও এই প্রস্তাব মেনে নেয়। ওরা সবাই যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই গ্রামের লোকেরা খুব হিংস্রভাবে ওদেরকে ঘেরাও করে। ওরা বলে যে মায়ের পুজো শেষ হবার আগে কেউ গ্রাম ছেড়ে বেরোতে পারবে না। মায়ের পুজো সব নিয়ম মেনেই হবে, বলিও হবে। মায়ের পুজো শেষে ভাসান হওয়ার পর তবেই ওরা যেতে পারবে, কারণ তাদের গ্রামের একজন ছেলে মারা গেছে।
তার জন্য গ্রামবাসী চ্যাটার্জি পরিবারকেই দায়ী করে। তারা বলে ওনারা পুজোয় বাধা দিয়েছে, বলি হতে দেননি, তাই মা নিজে এসে বলি নিয়ে গেছে। ওরা কিছুতেই চ্যাটার্জি ফ্যামিলিকে পুজো মেটার আগে এই গ্রাম ছেড়ে বেরোতে দেবে না বলে। শেষমেশ পুলিশ, পঞ্চায়েত প্রধান সবার হস্তক্ষেপে ওদেরকে পুজো শেষ না হওয়া পর্যন্ত থেকে যেতে বাধ্য করা হয়। কলকাতায় না যেতে পেরে বাধ্য হয়ে ওরা গোগলকে রাজবাড়ির মধ্যেই একটা জায়গায় কবর দিয়ে দেয়। অরুণ উর্ভিকে বলে গোগল এখানেই রইল, এই প্রপার্টিটা অরুণ কখনো বিক্রি করবে না, উর্ভি যখন ইচ্ছে এখানে এসে থাকতে পারবে। উর্ভি বলে অচেনা কেউ যদি গোগলকে ঘর থেকে বাইরে নিয়ে যেত তাহলে তো নিশ্চয়ই গোগল চিৎকার করত, কিন্তু ওরা তো গোগলের কোনো চিৎকারের আওয়াজ শোনেনি। পলাশ বলে তাহলে কি চেনা কেউ গোগলকে ডেকেছিল? এদিকে নিচে মায়ের পুজোর বলির জন্য যে পাঁঠাটাকে আনা হয়েছিল, বলি দিতে যাওয়ার আগে দেখা যায় তার কানে ক্ষত রয়েছে, কিন্তু বলির পাঁঠার গায়ে তো খুঁত থাকলে বলিই হবে না। এই নিয়ে গ্রামবাসী আবার চিন্তায় পড়ে যায়, কারণ নতুন পাঁঠা আনতে গেলে পুজোর লগ্ন পেরিয়ে যাবে। তারা ভয় পায় আজ নিশ্চয়ই আবার কেউ মারা যাবে, মা নিজের বলি নিজেই নিয়ে যাবে। এইসব ঘটনায় বাড়ির বড়রা ভীষণ ভয় পেয়ে যায় এই ভেবে যে কারোর আবার কিছু হবে কিনা। প্রিয়তোষ বলে সবাই সবার ঘরে দরজা বন্ধ করে রাতটা কাটিয়ে দিলেই তো হলো। পলাশ আর অরুণের কথোপকথনে আমরা জানতে পারি যে মহিতোষ চ্যাটার্জি এখানে তার উইলটা নিয়ে এসেছে, হয়তো ভেবেছিল সবাইকে পড়ে শোনাবে। পলাশ দেখতে পেয়েছে যে সেই উইলে লেখা আছে শিমুল আর অ্যানির আরও একটা সন্তান না হলে ওরা সম্পত্তি পাবে না। প্রিয়তোষের ব্যাপারেও এরকমই একটা ক্লজ আছে, কারণ প্রিয়তোষ বিয়ে করেনি। যে মেয়েটি বনির দেখাশোনা করে তার সাথে প্রিয়তোষের একটা সম্পর্ক আছে, যেটা এই বাড়ির কেউ মেনে নিতে পারেনি। তনিমা খুব ভয় ভয় আছে যে আজ রাতে না আবার কি অঘটন ঘটে, কারোর যেন কোনো ক্ষতি না হয়। মনুতোষ তনিমাকে সান্ত্বনা দেয়। রাত্রিবেলা সবাই সবার ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। মাঝরাতে আবার আমরা নুপুরের ছমছম শব্দ শুনতে পাই। রাতের বেলায় ওই বাড়ির একজন কাজের মেয়ে একটা আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখে আরেকজন কাজের মেয়ে ঝর্ণা সেখানে দাঁড়িয়ে আছে। আমরা জানতে পারি যে ঝর্ণা কথা বলতে পারে না, আর তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। ওরা দুজনে গিয়ে রান্নাঘরে শুয়ে পড়ে। নুপুরের শব্দটা আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে আসে, আর রান্নাঘরের পাশ দিয়ে চলে যায় একটা ছায়া। কাজের মেয়েটি সেটা দেখেই চমকে ওঠে, তাড়াতাড়ি ঝর্ণাকে ডেকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। বনির আয়া কানুন ওদেরকে অত রাতে দেখতে পেয়ে জিজ্ঞেস করে যে ওরা ওখানে কি করছিল। ওরা খুব ভয় পেয়ে বলে যে ওরা শ্বেতকালী মাকে দেখেছে। শিমুল আর অ্যানি ঘুমিয়ে পড়ার পর বনি বিছানা থেকে উঠে ওই ক্যামেরা দিয়ে প্রথমে শিমুল আর অ্যানির একটা ছবি তোলে, তারপর বাইরে বেরিয়ে নানা রকম ছবি তুলতে শুরু করে। গুগলের কথা মনে পড়তেই উর্বির ঘুম ভেঙে যায়। উর্বি মন খারাপ করে বারান্দায় এসে দাঁড়ায়। ওপরের বারান্দা থেকে উর্বি নিচে সেই জায়গাটা দেখতে থাকে যেখানে গোগলকে কবর দেওয়া হয়েছে। হঠাৎ করেই ওখানে বাবলুকে দেখতে পেয়ে উর্বি নিচের দিকে যায়, কিন্তু উর্বিকে দেখতে পেয়ে বাবলু ওখান থেকে সরে যায়। উর্বি নিচে গিয়ে দেখে বনি ক্যামেরাতে ছবি তুলছে। বনি তখন ঠাকুর দালানে বলির হাড়ি কাটের ছবি, শ্বেতকালী মায়ের ছবি এইসব তুলছিল। বনিকে ওখান থেকে নিয়ে যেতে গিয়ে উর্বি খেয়াল করে শ্বেতকালী মায়ের হাতের খাড়াটা মায়ের হাতে নেই। এটা দেখে উর্বি বেশ ঘাবড়ে যায়। নিজের ঘরে যাবার পর উর্বি ওর ঘরের ভেতর থেকে নুপুরের ছমছম শব্দ শুনতে পায়। উর্বি কাঁচের জানলার বাইরে দেখতে পায় খাড়া হাতে একজন মেয়ের ছায়া। উর্বির ঘরের দরজার সামনে গিয়ে ছায়াটা থমকে যায়। এসব দেখে স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায় উর্বি। আস্তে আস্তে উর্বি দরজার শেকলটা দিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ছায়াটা ওখান থেকে চলে যায়। উর্বি বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। পরের দিন সকালে প্রিয়তোষের চিৎকারে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। প্রিয়তোষ বলে যে মেজদা আর মেজু বৌদি দরজা খুলছে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সবাই ছুটে যায় মনুতোষের ঘরে। সবাই ডাকা সত্ত্বেও ওরা দরজা খুলছে না দেখে বাধ্য হয়ে সবাই দরজা ভেঙে ঘরে ঢোকে। আর ঘরে ঢুকে যা দেখতে পায় তাতে সবার হাড় হিম হয়ে যায়। মনুতোষের স্ত্রী বিভৎস অবস্থায় খুন হয়ে পড়ে আছে। গলায় কিছু একটার কোপ বসানো, আর জিভটা নৃশংসভাবে কেউ কেটে নিয়েছে। চারিদিকে রক্তারক্তি কাণ্ড। খাটের নিচে একপাশে মনুতোষ রক্তমাখা অবস্থায় ঠক ঠক করে কাঁপছে। এই ঘটনায় বাড়ির সবাই প্রচণ্ড ভেঙে পড়ে। মধুমিতা ভয় পায় যে এরপর কার পালা। পলাশ বারবার অজ্ঞান হয়ে যায়। এদিকে পুলিশ মনুতোষকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ যেহেতু সেই সময় তনিমার সাথে ঘরে শুধু তার স্বামী মনুতোষই ছিল। শিমুল ঘরের দরজা বন্ধ করে দেয়। অ্যানির চিৎকারে উর্ভি আর অরুণ ছুটে যায় সেখানে। ওরা দরজা ভাঙার চেষ্টা করে। তার মধ্যে হঠাৎ করেই অরুণের বমি হতে শুরু করে।
এরপর ওরা দরজা ভেঙে দেখে শিমুল নিজেকে শেষ করার চেষ্টা করছিল। মায়ের এইরকম বিভৎস খুন হতে দেখে শিমুল আর পলাশ দুজনেই মানসিকভাবে একেবারে ভেঙে যায়। শিমুলকে শান্ত করে অ্যানিকে ওর কাছে রেখে অরুণ আর উর্ভি ওদের ঘর থেকে বেরিয়ে আসে। উর্ভি অরুণকে বলে যে আগের রাতে ও একজনকে নুপুর পরে হাতে খাড়া নিয়ে যেতে দেখেছে। লোকাল ইন্সপেক্টর এসপিকে ফোন করে জানায় মনুতোষ প্রচন্ড শক পেয়েছে, একটা কথাও বলেনি। ডক্টর ওনাকে দেখে ঘুমের ওষুধ দিয়েছে। উর্ভির কুকুর গোগল আর তনিমা দুজনের জিভটাই কেটে নেওয়া হয়েছে, কিন্তু কোথাও সেই কাটা জিভগুলো পাওয়া যায়নি। মধুমিতার মনে হয় যে এই বাড়ির লোকেরাই তনিমাকে খুন করেছে। ওরা সম্পত্তির ভাগ কমাতে চাইছে। মধুমিতা ওর বন্ধু তনিমার উপর ভরসা করেই উর্ভি আর পলাশের বিয়েটা ঠিক করেছিল। আজ যখন তনিমাই বেঁচে নেই, তখন এই খুনি ফ্যামিলিতে সে কিছুতেই তার মেয়ের বিয়ে দেবে না। সুপ্রিয় বলে এই পরিবারে উর্ভির বিয়ে হলে ও বিদেশে গিয়ে এমডিটা করতে পারবে। মধুমিতা বলে পলাশ কোনোদিনও এই ব্যবসা ছেড়ে উর্ভির সাথে বিদেশে যাবে না। মহিতোষের পর এই ব্যবসা দেখার আছেটাই বা কে? অরুণ তো ওর বাবার সাথে ভালো করে কথাই বলে না। আর শিমুল নিজে কোনো কাজ করে না, বউয়ের পেছনে পেছনে নিশ্চয়ই মুম্বাই চলে যাবে। এই খুনিগুলোর মাঝে পড়ে থাকবে শুধু পলাশ আর উর্ভি। সেই সময় উর্ভি ঘরে ঢুকে বলে ওর বাবা মায়ের চিৎকার বাইরে অবধি শোনা যাচ্ছে। ওদের বন্ধু বিভৎসভাবে খুন হয়েছে, তার হাজবেন্ড জেলে। কেউ কি কখনো পারে কাউকে খুন করে সেই ঘরের মধ্যেই বসে থাকতে? তাছাড়া পুলিশ এত করে খুঁজছে, তবুও কোথাও তনিমার জিভটা খুঁজে পাওয়া যায়নি। উর্ভি ওর বাবা মাকে বলে এখন ওদের এগুলো নিয়ে ভাবার কথা, বিয়ের কথা ভাবার সময় এটা নয়। মহিতোষের স্ত্রী মহিতোষের বানানো উইলটা ছিঁড়ে ফেলতে ফেলতে বলে যে এই উইলটা দেখলে পুলিশ আর কাউকে ধরুক আর না ধরুক মহিতোষকে ঠিক ধরে নিয়ে যাবে। মহিতোষ বলে যে তার সম্পত্তি সে যাকে ইচ্ছা দেবে। মনুতোষ জেলে, আর পরিতোষ বনি রায় আর কাননকে বিয়ে করবে ঠিক করেছে। ওই কাজের লোকটাকে বিয়ে করলে পরিতোষ সম্পত্তির কানাকড়িও পাবে না। ওনার সব সম্পত্তি উনি অরুণ আর পলাশকে দিয়ে যাবেন। মহিতোষের স্ত্রী বলে যে উনি এতটাই ছোট মনের যে শিমুল আর অ্যানির ছেলে বনিকেও এসবের মধ্যে রেখেছে। মহিতোষ তার স্ত্রীর গলা চেপে ধরলে মহিতোষের স্ত্রী নিজেকে ছাড়িয়ে নিয়ে মহিতোষকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে যে সে আর নতুন বউটি নেই যে পড়ে পড়ে মার খাবে। ঘর থেকে বেরিয়ে উনি অরুণ আর উর্ভিকে বলেন যে এসব কিছু ওরা অরুণের ভবিষ্যৎ নষ্ট করে দেবে বলে করছে। তনিমা নিজের ছেলেদের থেকেও অরুণকে বেশি ভালোবাসত, তাই হয়তো তনিমাকে মরতে হলো। উনি উর্ভিকে বলেন এই ফ্যামিলিতে বিয়ে না করতে, ওরা উর্ভিকেও বাঁচতে দেবে না, তিলে তিলে মেরে ফেলবে। লোকাল ইন্সপেক্টর পরিতোষকে বলে এই ব্যাপারটা এখন পঞ্চায়েতের হাতে চলে গেছে। উনি বুঝতে পারছেন যে এখানে থাকাটা চ্যাটার্জি পরিবারের জন্য এখন সেফ নয়, কিন্তু গ্রামের লোক ওদেরকে যেতে দেবে না। গ্রামের লোকেদের ধারণা চ্যাটার্জি পরিবারের লোকেরা এখান থেকে চলে গেলেই ওদের মধ্যে কেউ একজন মারা যাবে। পুলিশ বাইরে থেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পুজোর দালানে প্রোটেকশন দেওয়া যাবে না। এরপর আমরা দেখি বনি খাটের তলায় লুকিয়ে আছে, আর শিমুল কেমন যেন একটা এক্সপ্রেশন নিয়ে বনিকে বলছে খাটের তলা থেকে বেরিয়ে আসতে। তাহলে নাকি শিমুল বনিকে ওর ঠাম্মার কাছে নিয়ে যাবে। বনি ভয় পেয়ে বলে যে সে জানে তার ঠাম্মাকে মা কালী নিয়ে গেছে, বনিকেও হয়তো নিয়ে যাবে। তখন শিমুল বলে তোকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমি তার জিভ কেটে নেব। শিমুলের এক্সপ্রেশন খুবই অদ্ভুত লাগে। তাহলে কি এই জিভ কেটে নেওয়ার পেছনে শিমুলেরই হাত আছে? ওদিকে উর্ভি আর অরুণ শাড়ি পরে বাবলুর বাড়িতে সার্চ করতে যায়। আসলে প্রথম থেকেই উর্ভি বাবলুকে সন্দেহ করছে, তাই উর্ভির কথায় অরুণ বাবলুকে রাজবাড়িতে দেখা করতে ডাকে, আর সেই সুযোগে ওরা বাবলুর বাড়িতে যায়। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা ট্রাঙ্ক থেকে ওরা কিছু একটা নথিপত্র পায়। উর্ভি সেগুলোর ছবি তুলতে শুরু করে। সেই সময়ই বাবলু একজনকে ভয়েস মেসেজ পাঠাতে পাঠাতে বাড়ির দিকে আসে। বাবলুর গলার আওয়াজ শুনে ওরা লুকিয়ে পড়ে। তারপর সুযোগ বুঝে বাবলুর চোখে ফাঁকি দিয়ে ওখান থেকে ওরা বেরিয়ে যায়। রাজবাড়িতে ফিরে উর্ভি বাবলুর ঘরের নথির যে ফটোগুলো তুলেছিল সেগুলো দেখতে শুরু করে। সেখানে আসলে এই বাড়ির শেষ জমিদার নরেন্দ্র প্রতাপের আত্মজীবনী লেখা রয়েছে। নরেন্দ্র প্রতাপের পরিবারে ছিল বিধবা মা এবং স্ত্রী নয়নতারা। নরেন্দ্র প্রতাপ মন থেকে নয়নতারাকে ভালোবাসলেও এক অসহ্য কষ্ট সবসময় ঘিরে থাকত নরেন্দ্র প্রতাপকে। কারণ নরেন্দ্র প্রতাপ ছিল নপুংসক, সন্তান জন্ম দিতে সে ছিল অক্ষম। কিন্তু সমাজে তো আর সেটা বলা যায় না, তাই স্বাভাবিকভাবেই দোষটা বর্তাত নয়নতারার ওপরেই।
নিজের অক্ষমতা ঢাকতে নরেন্দ্র প্রতাপ বাড়ির একজন কাজের লোকের সাথে নয়নতারাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোর করে পুত্র সন্তান পাওয়ার লোভে। এই অপমান সহ্য করতে না পেরে নয়নতারা বিষ খেয়ে আত্মহত্যা করে। নরেন্দ্র প্রতাপের মা তার আবার বিয়ের ব্যবস্থা করে। অভয়ানন্দা নামে একটি বাচ্চা মেয়ের সাথে দ্বিতীয়বার বিয়ে হয় নরেন্দ্র প্রতাপের। নরেন্দ্র প্রতাপ জানত যে অভয়া কখনোই নয়নতারার মতো তার সব অক্ষমতা নিজের কাঁধে নেবে না। অভয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় নরেন্দ্র প্রতাপের মনে হতো যেন নয়নতারা তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে কিনা কোনো দোষ না থাকা সত্ত্বেও মিথ্যে অপবাদ নিয়ে মরতে হয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্র প্রতাপের বাড়িতে আসে তার বাল্যকালের বন্ধু দেবনাথ। ছোট্ট অভয়ানন্দা কিছুদিনের মধ্যেই বুঝতে পারে যে তার স্বামী নরেন্দ্র প্রতাপ নপুংসক। নরেন্দ্র প্রতাপ অভয়াকে শাসিয়ে বলে, কাউকে কিছু বললে অভয়ার কপালে অনেক দুঃখ আছে। সেই সময়ই দেবনাথ সেখানে চলে আসে। ভদ্র স্বভাবের নরেন্দ্র প্রতাপের নিজের স্ত্রীর প্রতি এরকম রুদ্র আচরণ দেখে দেবনাথের কারণ জানতে চাইলে নরেন্দ্র প্রতাপ দেবনাথকে জানায় যে সে নপুংসক, সন্তান জন্ম দেবার ক্ষমতা তার নেই, কিন্তু সে মরিয়া হয়ে একটা পুত্র সন্তান চায়। নানা রকম চিকিৎসাও সে করেছে, কিন্তু কোনোটাই ফল দেয়নি। তখন দেবনাথ তাকে জানায় শ্বেতকালী মায়ের কথা। পশ্চিমের এক আদিবাসী গোষ্ঠী এই মায়ের প্রতিষ্ঠা করেছিল। দেবনাথ বলে, শ্বেতকালী মা বলি নিয়ে মানুষের রোগ বিনাশ করে। এমন কোনো রোগই নেই যা শ্বেতকালী মা সারিয়ে তোলেন না, তবে তার জন্য করতে হয় কঠিন সাধনা। পৌরসত্ব ফিরে পাওয়ার জন্য বলির রীতি আছে। নরেন্দ্র প্রতাপ সব রীতি মানলে নিশ্চয়ই তার পৌরসত্ব ফিরে পাবে। দেবনাথের কথা অনুযায়ী নরেন্দ্র প্রতাপ গ্রামের মানুষদের লুকিয়ে ধরে এনে মায়ের কাছে বলি দেওয়া শুরু করে। মায়ের পুজো করেন পুরোহিত গঙ্গাচরণ। সেই পুরোহিতের শারীরিক গঠন খুব স্পষ্টভাবে নরেন্দ্র প্রতাপ তার ডায়েরিতে উল্লেখ করে গেছে, যা দেখে উর্ভি খুব সহজেই বুঝতে পারে গঙ্গাচরণ হল বলরাম ঠাকুরেরই পূর্বপুরুষ। উর্ভি আবার ডায়েরিটা পড়তে শুরু করে। নরেন্দ্র প্রতাপ বেশ কিছুদিন গ্রামের মানুষদের বলি দেওয়ার পর দেবনাথ বলে যে শ্বেতকালী মা গ্রামের অজানা মানুষদের বলিতেই তুষ্ট হচ্ছেন না। নরেন্দ্র প্রতাপকে বলি দিতে হবে তার নিজের মানুষদের, তবেই সে ফিরে পাবে তার পৌরসত্ব। নরেন্দ্র প্রতাপ বলে, নিজের মানুষদের বলি দেওয়া তো অসম্ভব। তখন দেবনাথ বলে, সম্ভব হলে তো এই কাজ সবাই করতে পারত। নরেন্দ্র প্রতাপকে প্রথমেই বলি দিতে হবে তার প্রিয় পোষ্যকে। দেবনাথের কথা শুনে অনেক কষ্টের সাথে নরেন্দ্র প্রতাপ তার প্রিয় ঘোড়া সুলতানকে মায়ের কাছে বলি দেয়। এরপরে দেবনাথ বলে, এবার নরেন্দ্রকে বলি দিতে হবে তার প্রিয় নারীকে, অর্থাৎ নরেন্দ্র প্রতাপের মাকে। দেবনাথের এই কথায় নরেন্দ্র প্রতাপ কিছুতেই সায় দিতে পারে না। তখন ম্যানেজার বাবু এবং দেবনাথ নরেন্দ্র প্রতাপকে বোঝায় যে তার মা অনেকদিন ধরেই শয্যাশায়ী, কোমরের সমস্যা কোনোদিনই সারার মতো নয়। নরেন্দ্র প্রতাপ এভাবে ভাবুক যে সে তার মাকে শান্তি দিচ্ছে, এই কষ্ট থেকে মুক্তি দিচ্ছে। ডায়েরিতে এত অবধি লেখা ছিল। উর্ভি এসব নিয়েই ভাবছিল, তখনই কাশি এসে ওকে বলে বলরাম ঠাকুর উর্ভিকে ডাকছে। বলরাম ঠাকুর উর্ভিকে বলে তার মনে হচ্ছে গ্রামের কেউ বদমতলবে তাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। তখন উর্ভি বলরাম ঠাকুরের সাহায্য চায়। উর্ভিও নিজের ঘরে বলরাম ঠাকুরকে নিয়ে গিয়ে নরেন্দ্র প্রতাপের লেখা ডায়েরিটা দেখায়। বলরাম ঠাকুর বলেন তিনি জানতেন না যে নরেন্দ্র প্রতাপ তার জীবনী লিখে গেছেন। উর্ভি ওনার কাছ থেকে জানতে চায় যে নরেন্দ্র প্রতাপ তার মাকে বলি দিয়েছিল কিনা, এরপর কি কি হয়েছিল। বলরাম ঠাকুর উর্ভিকে বলেন যে তিনি দীক্ষা নেওয়ার পর প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে নরেন্দ্র প্রতাপ এবং তার পূর্বপুরুষ গঙ্গাচরণের বলি দেওয়ার রীতি তিনি কখনো কাউকে জানাবেন না। কিন্তু আজ তিনি বুঝতে পারছেন যে এর সুযোগ নিয়ে কেউ এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। তাই সেটা আটকাতে তিনি উর্ভির কাছে স্বীকার করেন যে নরেন্দ্র প্রতাপ তার মাকেও বলি দিয়েছিল। দেবনাথ আর ম্যানেজার বাবু অনেক বুঝিয়ে নরেন্দ্র প্রতাপকে তার মায়ের বলি দেওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তবে মায়ের বলি দেওয়ার আগে নরেন্দ্র প্রতাপ মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত হয়ে পড়ে। প্রত্যেকটা মুহূর্তে মায়ের সেবা করতে থাকে। সেই সময় তার অভয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না বললেই চলে। সেই সুযোগে অভয়ানন্দা আর দেবনাথ ঘনিষ্ঠ হতে শুরু করে। দেবনাথকে প্রশ্রয় দিচ্ছিল ম্যানেজার বাবু। ওরা বুঝতে পারে যে যেদিন নরেন্দ্র প্রতাপ তার মায়ের বলি দেবে সেদিন সে একেবারেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। সেটাই সুযোগ অভয়ানন্দ আর দেবনাথের এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার।
প্রচণ্ড ভেঙে পড়া সত্ত্বেও দেবনাথের কথায় নিজের পৌরসত্ব ফিরে পাওয়ার আশায় নরেন্দ্র প্রতাপ তার মায়ের বলি দেয়। কিন্তু তখনই তার বিশ্বস্ত সিপাহীরা এসে তাকে জানায় গ্রামের লোকেরা সবাই জমিদার বাড়িতে আসছে নরেন্দ্র প্রতাপের বিচারের জন্য, কারণ ম্যানেজার বাবু সবাইকে জানিয়ে দিয়েছে যে নরেন্দ্র প্রতাপ গ্রামের লোকেদের এবং নিজের পরিবারের মানুষদের বলি দিয়েছে। তারা নরেন্দ্র প্রতাপকে এটাও জানায় যে অভয়ানন্দা সব গয়না টাকা পয়সা চুরি করে দেবনাথের সাথে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে গেছে। এসব শুনে নরেন্দ্র প্রতাপ বুঝতে পারে যে সে কতটা ঠকে গেছে। দেবনাথ নরেন্দ্র প্রতাপের বিশ্বাসের সুযোগ নিয়ে তার পরিবারকে শেষ করে অভয়ানন্দাকে নিয়ে পালিয়ে গেছে। প্রচণ্ড মানসিক চাপে নরেন্দ্র প্রতাপও নয়নতারার মতোই বিষ খেয়ে আত্মহত্যা করে। বলরাম ঠাকুর উর্ভিকে বলে, এই ঘটনাটা যদি এই পরিবারের কেউ জেনে থাকে এবং এই পরিবারের কেউ যদি নপুংসক হয়ে থাকে, তাহলে হতে পারে এই পরিবারেরই কেউ পরিবারের লোকদের মারছে। হতেই পারে কেউ তার পৌরসত্ব ফিরে পাওয়ার আশায় নিজেদের লোকেদেরই বলি দিচ্ছে। কারণ ঠিক যেভাবে নরেন্দ্র প্রতাপ পূর্ণিমা থেকে পরপর 3 দিন প্রথমে তার প্রিয় পোষ্য, তারপরে তার প্রিয় নারীকে বলি দিয়েছিল, এক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। প্রথমেই গোগল, তারপর তনিমা। এরপর বলি দেওয়ার নিয়ম প্রিয় পুরুষকে, যে সুযোগটা নরেন্দ্র প্রতাপ পায়নি। উর্ভি বলে, তার মানে আরো কেউ একজন খুন হতে পারে। পুরোহিত মশাই বলেন, তার ভাবনা যদি ঠিক হয় তাহলে মা বলে নিচ্ছেন, আর উর্ভি যদি ঠিক হয় তাহলে কেউ তার পরিবারের বলি দিচ্ছে। নিয়ম আছে যে প্রিয় পশু এবং প্রিয় নারীর জীব মধুতে ডুবিয়ে খেলে এবং প্রিয় পুরুষের জীব পুষ্পরসে ডুবিয়ে খেলে যে কোনো নপুংসক ব্যক্তি তার পৌরসত্ব ফিরে পায়। সেদিনই রাতে প্রিয়তোষ মহিতোষের ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ সে বনিকে তার উইলের মধ্যে একটা শর্তে রেখেছে যে শিমুল আর অ্যানির নিজের সন্তান না হলে তারা এই সম্পত্তি পাবে না। বনি ওদের সন্তান নয় এই কথাটা উর্ভি জানত না। তাই সেই ব্যাপারে উর্ভি পলাশকে জিজ্ঞেস করায় পলাশ খুব রেগে যায় এই কারণে যে এই রকম একটা সিচুয়েশনে উর্ভি এইসব জানতে চাইছে। তবুও কথায় কথায় পলাশের কাছ থেকে উর্ভি জানতে পারে যে বনি হলো অ্যানির আগের পক্ষের স্বামীর সন্তান। উর্ভির সন্দেহ হয়, তাহলে কি শিমুলি ইম্পর্টেন্ট? সেই কি এসব করছে? এই পরিস্থিতিতে পলাশের সাথে এইসব শেয়ার করা সম্ভব নয় বলে উর্ভি অরুণকে সব কথা জানায়। অরুণ উর্ভিকে বলে, শিমুল কখনোই তার নিজের মাকে খুন করতে পারে না। বলরাম ঠাকুর উর্ভির মাথায় এসব আজে বাজে চিন্তা ঢোকাচ্ছে। ওনার পূর্বপুরুষরা তো বলি দিত, ওনারা ভাবেন বলি দিলে সিদ্ধ পুরুষ হওয়া যায়। পৌরসত্ব ফিরে পেতে বলি দেওয়ার রীতি আছে, সেটাও উনি জানতেন। তাহলে আগেই ওদেরকে সাবধান কেন করেননি? অরুণ উর্ভিকে বলে, এইসব বলি মধুতে ডুবিয়ে জীব খাওয়া এগুলোর কোনো সায়েন্টিফিক রিজন নেই, আর ওদের বাড়ির কেউ এসব করতেই পারে না। আর যদিও মেনেও নেয় যে শিমুল উন্মাদের মতো বলির নামে এই খুনগুলো করেছে, তাহলে আজ রাতে আরেকজন পুরুষ খুন হবে, আর সব থেকে ইজি টার্গেট হলো বনি। আজ রাতে বলি দেওয়ার জন্য একটা পাঠা রাখা হয়েছিল। কাশিকে বলা হয়েছিল পাঠাটাকে পাহারা দিতে, কিন্তু সময়ের আগেই কাশি এবং বলির পাঁঠা দুজনেই নিখোঁজ হয়ে যায়। নানা রকম দুশ্চিন্তায় মহিতোষের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। ডক্টর বলে হাইপার টেনশন থেকে এরকম হয়েছে। হঠাৎ করেই ডক্টর অরুণকে দেখে বলে, তাকেও তো খুব শুকনো দেখাচ্ছে। একটা ওষুধের নাম উল্লেখ করে ডক্টর বলেন যে অরুণ সেটা খাচ্ছে তো। হঠাৎ করে এই প্রশ্নে অরুণ একটু ইতস্তত করে বলে যে সে ওষুধটা খাচ্ছে। উর্ভির কথায় ওরা সবাই ঠিক করে যে আজ রাতে বসার ঘরে ঢালাও বিছানা করে সবাই একসাথে ঘুমাবে। হঠাৎ করেই উর্ভি কাঁদছে দেখে পলাশ ওকে সান্ত্বনা দেয়। বনি উর্ভিকে কাঁদতে বারণ করে। উর্ভি বনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেদিন রাতে উর্ভি বলরাম ঠাকুরকে বলে, আজ রাতে আরেকটা খুন হবে, সেই খুনটা আটকাতে তিনি উর্ভিকে সাহায্য করবেন কিনা। বলরাম ঠাকুর বলেন, গোগলের মৃত্যুতে তিনি ভেবেছিলেন যে মা নিজে এসে বলি নিয়েছে, কিন্তু তার ধারণা ভুল ছিল। তিনি বুঝতে পারছেন যে কেউ এই বলিগুলো দিচ্ছে, তবে আজ রাতে আর কেউ খুন হবে না। তার জন্য উর্ভিকে যা যা সাহায্য করার তিনি করবেন। সেদিন রাতে অরুণের কাছে ফোন আসে লোকাল ইন্সপেক্টরের। তিনি অরুণকে ফোন করে জানান যে অরুণের মেছো কাকা মনুতোষ জেলের মধ্যেই সুইসাইড অ্যাটেম্প্ট করেছে বলে তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। এটা শুনে অরুণ পলাশকে ঘুম থেকে ডেকে সবটা বলে হাসপাতালের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওরা বেরিয়ে যেতেই উর্ভির ঘুম ভেঙে যায়। আসলে উর্ভি জেগেই ছিল, অপেক্ষা করছিল ওদের বাইরে যাওয়ার।
আমরা দেখি অরুণ পলাশকে নিয়ে হাসপাতালের দিকে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা ধরে। বাবলু ওদেরকে জঙ্গলের মধ্যে দেখতে পায়। ওদিকে উর্ভি বাড়ির দরজার সামনে পোস্টেড পুলিশের কাছ থেকে জানতে পারে যে সেখান দিয়ে কেউই বেরোয়নি। উর্ভি বুঝতে পারে তার মানে ওরা পেছনের দরজা দিয়ে জঙ্গলের রাস্তা ধরেছে। তখনই উর্ভি পুলিশ ফোর্স নিয়ে ওদেরকে খুঁজতে শুরু করে। ওদিকে অরুণ জঙ্গলের মধ্যে একটা জায়গায় থেমে গিয়ে পলাশকে বলে ছোটবেলায় উর্ভিরা যে জায়গাটায় ভাড়া থাকতো সেই বাড়ির সামনে এরকমই একটা জঙ্গল ছিল। সেখানে ওরা সবাই যখন লুকোচুরি খেলতো তখন পলাশ আর উর্ভি নিজেদের মধ্যেই সময় কাটাতো। হয়তো ভাবতো কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু অরুণ সবটা দেখত। এই জঙ্গলটা ঠিক সেরকম লাগছে। পলাশ বুঝতে পারে না এই সিচুয়েশনে দাঁড়িয়ে হঠাৎ করে থেমে গিয়ে অরুণ এসব কি বলছে। ইন্সপেক্টর উর্ভিকে জিজ্ঞেস করে যে সে প্রথম কখন বুঝতে পারল। তখন উর্ভি বলে ডক্টর গোড়ার কথা শুনে। ডক্টর গোড়া অরুণকে যে ওষুধটা খেতে বলছিল সেটা ফুড পয়জনিং এর ওষুধ। অরুণের যে ফুড পয়জনিং হয়েছে সেটা সে বাড়ির কাউকেই জানায়নি, লুকিয়ে লুকিয়ে ডক্টর গোড়ার থেকে ওষুধ নিয়েছে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে ওটা যে ফুড পয়জনিং এর ওষুধ সেটা উর্ভি কি করে জানলো। তখন উর্ভি বলে কারণ সেও একজন ডাক্তার। ওদিকে অরুণ আবারও বমি করতে থাকে। পলাশ অরুণকে ধরতে গেলে অরুণ পলাশকে ধাক্কা মেরে বলে যে পলাশ তো জীবনে সবকিছুই রেডিমেড পেয়ে গেছে, টাকা, ব্যবসা, প্রেম, উর্ভি, সেক্স, সবকিছু। অরুণের এইসব অদ্ভুত কথা শুনে পলাশ প্রচন্ড অবাক হয়ে যায়। ওদিকে উর্ভির মনে পড়ে যে সন্ধেবেলায় অরুণের ফোনে মায়ার ফোন এসেছিল। অরুণ তখন সামনে ছিল না বলে উর্ভি ফোনটা ধরে, কিন্তু অবাক হয়ে যায় অপর পারের মানুষটার গলা শুনে। সেই অরুণের প্রেমিকা মায়া নয়, অরুণের কোম্পানির ম্যানেজার সেনবাবু। উর্ভি ওনাকে জিজ্ঞেস করে আপনি কি রোজ রাতেই অরুণদাকে ফোন করেন? তখন সেনবাবু বলে যে তিনি অ্যাকাউন্ট ডিটেলস জানানোর জন্য প্রত্যেক রাতেই অরুণকে ফোন করে। উর্ভি বুঝতে পারে মায়ার ব্যাপারটা নিয়েও অরুণ তাদেরকে ভুল বুঝিয়েছে। সেই সময় অরুণের কাছে আবার সেনবাবুর ফোন আসে। এবার অরুণ ফোনটা স্পিকারে দিয়ে পলাশকে শোনায় যে মায়া বলে আসলে কেউ নেই, সবটাই অরুণের বানানো। অরুণের প্রথম গার্লফ্রেন্ডের নাম শ্রেয়া, যার মানে হলো লক্ষ্মী। তারপরের গার্লফ্রেন্ডের নাম দ্যুতি, এটার মানেও লক্ষ্মী। আসলে অরুণের সব গার্লফ্রেন্ডের নামের মানেই লক্ষ্মী, কারণ উর্ভি নামের মানে হলো লক্ষ্মী। অরুণের উর্ভি এটা বলে অরুণ পলাশকে বলে যে সে জানে পলাশ অরুণকে হয়তো পাগল ভাবছে, কিন্তু পাগল যদি হওয়ারই হতো তাহলে তো অরুণ 14 বছর আগেই হতে পারত, যখন সে প্রথম জানতে পারল যে সে ইম্পর্টেন্ট। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম ট্রিটমেন্টই সে করিয়েছে, পুজো করেছে, চ্যারিটি করেছে, ভাবতো এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই কিছু ঠিক হলো না। তাই সে বেছে নিল বলির রাস্তা। অরুণের কথাগুলো শুনে হতভম্ব পলাশ বুঝতে পারে যে গোগল আর তার মাকে অরুণই মেরেছে। পলাশ চিৎকার করতে থাকে। তখনই সেখানে বাবলু এসে পলাশকে মারার চেষ্টা করে। অরুণ বাধা দিতে গেলে বাবলু বলে পলাশ তো সবকিছু জেনে গেল, এখন তো সবাইকে সবকিছু বলে দেবে। তখন অরুণ বলে সে তো বাবলুও আগে থেকে সবকিছুই জানতো, সেও তো সবাইকে সবকিছু জানিয়ে দিতে পারে। এই বলেই অরুণ বাবলুর গলা কেটে দেয়। পলাশ স্তব্ধ হয়ে যায় অরুণের এই আচরণে। অরুণ যখন পলাশকেও মারতে যায় ঠিক তখনই পুলিশ ফোর্স নিয়ে উর্ভি সেখানে পৌঁছে যায়। অরুণ উর্ভিকে বলে সে যা কিছু করেছে সবকিছুই উর্ভিকে ভালোবেসে করেছে। উর্ভি বিশ্বাস করতে পারে না যে অরুণ উর্ভিকে ভালোবেসে গোগল আর পলাশের মাকে খুন করেছে। অরুণ বলে উর্ভির লেকের ধারের বাড়ি খুব পছন্দ ছিল, সেই কারণেই অরুণ এই রাজবাড়িটা কিনেছিল। ভাগ্যের ফেরে সেই বাড়ির ভেতরে শ্বেতকালীর মূর্তি পায়। নরেন্দ্র প্রতাপের ইতিহাস জানতে পারে পৌরসত্ব ফিরে পেতে বলির প্রথা। তারপরেই অরুণ প্ল্যান করে পলাশ আর উর্ভির এঙ্গেজমেন্ট উপলক্ষে সবাইকে এখানে ডাকে। সবার সামনে দেয়াল ভেঙে শ্বেতকালী মূর্তির সন্ধান পাওয়ার প্ল্যানটাও অরুণেরই ছিল। সবকিছুই সে উর্ভির জন্য করেছে। উর্ভি প্রচন্ড অবাক হয়ে গিয়ে অরুণকে বলে মানুষ হবার থেকে তোমার কাছে পুরুষ হওয়ার মূল্য এতটাই বেড়ে গেল যে তুমি তোমার নিজের লোকেদের এভাবে খুন করলে। কিন্তু অরুণ অন্য কোনো কথাই বুঝতে চায় না। অরুণের শুধু মনে হয় যে সে দুটো বলি দিয়ে ফেলেছে, এবার পলাশের বলি দিয়ে ওর জিভটা খেয়ে ফেললেই অরুণ শারীরিকভাবে একদম সুস্থ হয়ে যাবে। সবাই অবাক হয়ে যায় অরুণের এই পাগলামি দেখে। অরুণ পলাশের উপর আবার অ্যাটাক করতে গেলে পুলিশ অরুণকে অ্যারেস্ট করে।
অরুণ বারবার বলতে থাকে যে উর্ভি শুধুই তার। উর্ভির কারণেই অরুণ দুটো প্রাণ হত্যা করেছে ভেবে উর্ভি কান্নায় ভেঙে পড়ে। বাড়ির সবাই বাকরুদ্ধ হয়ে যায় এই ঘটনায়। ইন্সপেক্টর বলরাম ঠাকুরকে বলে যে তারা শ্বেতকালী মায়ের বিসর্জনের ব্যবস্থা করছেন। ঠাকুর মশাই উর্ভির কথায় পুলিশকে বলে উর্ভিকে সাহায্য করেছিল অরুণকে ধরার জন্য। সেই কারণেই বাড়ির দরজার সামনে পুলিশ পোস্টেড ছিল এবং জঙ্গলেও পাহারা বসানো হয়েছিল। কিন্তু ঠাকুর মশাই জানতেন না যে তার নিজের ছেলে বাবলু অরুণের এই খারাপ কাজের সাথে যুক্ত আছে। উর্ভি বলে ও ভেবেছিল সেদিন রাতে অরুণ বনিকে ডেকে নিয়ে যাবে, কিন্তু অরুণ পলাশকে ডেকে নিয়ে যায়। তখনই উর্ভির কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। গোগল অরুণকে খুব ভালো করে চিনত আর ভালোবাসত বলেই অরুণ যখন গোগলকে ডেকে নিয়ে যায় তখন গোগল কোনো চিৎকার করেনি। গোগলকে মেরে অরুণ মায়ের খাড়াতে রক্ত লাগিয়ে দেয়। তারপর এসে আবার পলাশের পাশে ঘুমিয়েও পড়ে। পলাশ কিছুই জানতে পারে না, কারণ আগের দিন রাতে অরুণ পলাশের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। পরের দিন তনিমার মনোতোষের জলের বোতলেও অরুণ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার ফলে ওরা দুজনেই ছিল গভীর ঘুমে মগ্ন। ইন্সপেক্টর বলে পেছনের গুদামে সার্চ করতে গিয়ে ওরা মধুর শিশিটা পেয়েছে, তাতে রক্ত লেগে আছে। ওই মধুতে ডুবিয়েই অরুণ গোগল আর তনিমার জিভটা খেয়েছিল। জিভগুলো খাওয়ার জন্যই অরুণের ফুড পয়জনিং হয়ে যায়। সেই কারণেই সে লুকিয়ে লুকিয়ে ডক্টর গোড়ার থেকে ওষুধ খাচ্ছিল। অরুণের ম্যানেজার সেন কাকু যখনই অরুণকে ফোন করত তখনই অরুণ ফোনটা মিউট করে কথা বলতো, আর সবাই ভাবত সত্যি অরুণ তার প্রেমিকা মায়ার সাথে কথা বলছে। আর অরুণের এইসব পাগলামিতে টাকার লোভে সাথ দিয়ে গেছে বাবলু। ওই কালি সেজে বাড়ির লোকেদের ভয় দেখাচ্ছিল। বাবলুই কাশিকে ঘুষ দিয়ে বলেছিল বলির পাঁঠাটাকে সরিয়ে দিতে। পুলিশ এসে জানায় মায়ের মূর্তি বিসর্জনের জন্য ভ্যানে তোলা হয়ে গেছে। উর্ভি ঠাকুর মশাইকে বলে যে সেও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে। অরুণকে ধরতে যাওয়ার আগে সে মায়ের কাছে প্রার্থনা করেছিল। অদ্ভুত একটা মনের জোর পেয়েছিল তখন। ঠাকুর মশাই উর্ভিকে বলেন সবাই যদি তার মতো মায়ের কাছে মনের জোরই চাইতো তাহলে মা হয়তো কাউকেই ফেরাতো না, কিন্তু মানুষের এই অপরিসীম লোভ লালসা মেটানোর ক্ষমতা তার মায়ের নেই। ঠাকুর মশাই উর্ভিকে আশীর্বাদ করেন। এরপর ওরা সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, আর ঠাকুর মশাই যায় মায়ের বিসর্জন দিতে। এখানেই শেষ হয়ে যায় শ্বেতকালী ওয়েব সিরিজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।